আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা রাত ধরে তীব্র যুদ্ধ হয়েছে। দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে ইরান এবার কুয়েতের উপর সবচেয়ে বড় হামলা চালিয়েছে। আল্লাহু আকবার। ইরান বলেছে যে তারা কুয়েতে এ হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে আমেরিকার যেখানে যেখানে গোয়েন্দা জাহাজ এবং আমেরিকার ড্রোন ও অস্ত্রাগার রয়েছে আমরা তা ধ্বংস করে দিয়েছি। শুধু তাই নয়, ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিও তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার। ঠিক একইভাবে ইরান জর্ডানের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে কাঁপিয়ে দিয়েছে। এর পরপরই ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ভিডিওটি প্রকাশ করেছে, যেখানে ইরান দাবি করেছে যে আমরা জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছি। এই তিনটি দেশের যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি, অস্ত্রাগার, গোয়েন্দা জাহাজ, ফাইটার জেট ও ড্রোন ছিল, আমরা সেই সব জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছি। এর কারণ কি? আমি আপনাদের গতকালকেও জানিয়েছিলাম যে ইরানের বন্দর আব্বাসের কাছে একটি ব্রিজে হামলা চালানো হয়েছে। গতকাল যারা দেখেননি তারা দেখে নেবেন। গতরাতে ইরানের বন্দর আব্বাসে অবস্থিত একটি ব্রিজ আমেরিকা পুরোপুরি উড়িয়ে দেয়। ফলে আমেরিকা বন্দর আব্বাসের যে দুটি ব্রিজে হামলা চালিয়েছিল, ইরান তার এমন এক পাল্টা জবাব দিয়েছে যে আরবরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমেরিকা ইরানের উপর এতটাই বড় হামলা চালিয়েছে যে দক্ষিণ ইরানে আমেরিকার হামলার পর পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমেরিকা ইরানের ওই বিশেষ ব্রিজটি এই কারণেই উড়িয়েছে যাতে ইরান তার নৌঘাঁটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুশেহরের যে নৌঘাঁটিটি রয়েছে তার উপরও আমেরিকা হামলা চালিয়েছে। এখন একটু আগে আমার কাছে যে ছবিগুলো এসেছে, এই দেখুন, এটি বন্দর আব্বাসের ছবি। বন্দর আব্বাসে আমেরিকা যে ব্রিজটি উড়িয়ে দিয়েছে তার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমেরিকার গুন্ডামি সমুদ্রের দুই পাশেই ছড়িয়ে পড়েছে, এদিকেও ওদিকেও, আর মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী। এখন আমেরিকা ইরানের একটি ট্যাঙ্কারের ভিডিও প্রকাশ করেছে। দেখুন, সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে আমাদের একটি সেনা দল তথা নৌবাহিনী ইরানের ওই ট্যাঙ্কারটিকে আটকে দিয়েছে। তার উপর আমাদের বাহিনী নেমেছিল। আমরা পুরো ট্যাঙ্কারটি তল্লাশি করি এবং তারপর জাহাজটিকে যেতে দেই। মানে স্বাভাবিকভাবেই সেটি যেখানে যাচ্ছিল সেখানে যেতে দেওয়া হয়নি, তবে চেকিংয়ের পর ওটিকে পেছনে হটিয়ে দেওয়া হয়েছে। ইরান আবারও নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালী আর আগের মতো কখনোই হতে পারে না। এবার এর পর থেকে আপনারা জেনে রাখুন যে পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। ইরান কাতারেও হামলা চালিয়েছে। কাতারে 11 থেকে 12টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অবশেষে কাতারে ইরান হামলা চালিয়েই দিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পরিস্থিতি কতটা বিগড়ে গেছে। ইরান কাতারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দৃশ্যটি আপনার সামনে। এখন আপনারা জেনে রাখুন, বেসামরিক মানুষদের হত্যাকারী আমেরিকা যে ব্রিজটি উড়িয়েছে তা আমি আপনাদের দেখিয়েছি ও বলেছি। আর এটা জেনেও রাখুন যে সেটির উপর সাধারণ মানুষও ছিল, অর্থাৎ ইরানের যে ব্রিজটি ওড়ানো হয়েছে সেই ব্রিজে বেসামরিক লোকও উপস্থিত ছিল। এবার শুনুন, ওই ব্রিজে 7 জন বেসামরিক মানুষ ছিলেন যারা আমেরিকার হামলায় নিহত হয়েছেন। راه دسترسی مردم بندر عباس به غرب استان هرمزگان به شهرهای خمیر، لار، بندرلنگه বেসামরিক মানুষদের মেরে সে গোলাপি শুয়োরটি বিবৃতি দিয়েছে যে আমরা জিতেছি এবং খুব শীঘ্রই জিতে যাব। এই হারামের বাচ্চাটি এতক্ষণ তো বলছিল যে আমরা জিতে গেছি, আর এখন বলছে জিতে যাব। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কে মিথ্যাবাদী। Likewise winning big in Iran, and you will see the fruits of that labor very, very shortly. We are likewise winning big in Iran, and you will see the বাব আল মানদেব হবে বন্ধ। বুঝুন বাব আল মানদেব আসলে কি। যেমন হরমুজ প্রণালী রয়েছে, ঠিক তেমনি ইয়েমেনের দিকে একটি সমুদ্র পথ রয়েছে যা বিশ্বকে যুক্ত করে। সেটি হলো বাব আল মানদেব।
এখন আমেরিকার এই আগ্রাসন দেখার পর ইরান ইয়েমেনের হুতিদের বলে দিয়েছে যে যদি আমাদের অবকাঠামোর উপর হামলা হয় তবে আপনারা বাব আল মানদেব বন্ধ করে দেবেন। অর্থাৎ ইরান তার সহযোগীদের বলে দিয়েছে যে এখন আপনারা বাব আল মানদেব বন্ধ করে দিন। এর মানে হলো এবার জ্বালানির দাম বাড়বে, অপরিশোধিত তেলের দাম বাড়বে এবং বিশ্ব আরো বড় বিপদের মুখে পড়বে। আমেরিকার ভুলের খেসারত হিসেবে পুরো বিশ্বকে এই বিপদের মুখে পড়তে হচ্ছে। বিশ্বের উপর এর কি প্রভাব পড়বে তাই গ্রাফ দেখে বুঝুন। এখানে দুটি পথ রয়েছে। ইরানের যে হরমুজ প্রণালী, সেখান থেকে বিশ্বের 27% সামুদ্রিক তেল বাণিজ্য হয় এবং সেখান থেকে বিশ্বজুড়ে 20% এলএনজি সরবরাহ বা এলএনজি বাণিজ্য হয়। এবার নিচে বাব আল মানদেবের দিকে আসুন। বাব আল মানদেব দিয়ে বিশ্বের 11% সামুদ্রিক তেল বাণিজ্য হয় এবং 8% গ্লোবাল এলএনজি ব্যবসা পরিচালিত হয়। সংক্ষেপে বলতে গেলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যদি আপনার ও আমার উপর প্রভাব পড়ে থাকে, তবে এখন ইরান যদি বাব আল মানদেব বন্ধ করিয়ে দেয় তবে এই বিপদ যে আরও বাড়বে তা তো বলাই বাহুল্য। আমাদের সবার সমস্যা বাড়বে। আসুন আপনাদের আরেকটি গ্রাফ দেখায়। দেখুন, ইউরোপ থেকে সামুদ্রিক পথটি ভূমধ্য সাগর হয়ে লোহিত সাগর হয়ে হরমুজ প্রণালীর কাছে দিয়ে চীন পর্যন্ত যায়। অর্থাৎ এটি পৃথিবীর দুটি প্রান্তকে যুক্ত করে। এই পথে পুরো 48 দিন সময় লাগে, ঠিক আনুমানিক সময় 48 দিন। কিন্তু যদি বাব আল মানদেব ও লোহিত সাগর বন্ধ হয়ে যায় তবে দ্বিতীয় যে কমলা রঙের লাইনটি দেখতে পাচ্ছেন, সেই পথ দিয়ে পুরো বিশ্বের কোন ঘেঁষে আন্তর্জাতিক সীমান্ত ও আফ্রিকা অঞ্চল হয়ে কেপ অফ গুড হোপ দিয়ে ভারত মহাসাগর হয়ে সিঙ্গাপুরের রাস্তা ধরে চীনে যেতে হবে। এতে সময় লাগবে 57 দিন। এখন যেখানে 48 দিন লাগে তখন লাগবে 57 দিন। অর্থাৎ দূরত্ব বাড়বে, সময় বাড়বে এবং আমাদের সবার দুর্ভোগ বাড়বে। অন্যদিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে ঝামেলা চলছে তাও আপনারা জানেন, আর সেই সূত্রেই ইয়েমেনের হুতিরা এই হুমকি দিয়েছে। এ হলো সেই হুমকিসূচক ভিডিও যেখানে আনসারুল্লাহ হুমকি দিচ্ছে যে যদি সৌদি আরব আমাদের উপর হামলা চালায় তবে আমরা সৌদি আরবের তেল অবকাঠামো এবং তার সমস্ত বড় বড় অঞ্চলে হামলা শুরু করে দেব। এই হুমকিগুলো হালকাভাবে নেবেন না, কারণ এটা হলো ইয়েমেন। এরা ইরানের চেয়েও 2 কদম এগিয়ে, একগুঁয়ে স্বভাবের। এরা যাই বলে তাই করে ছাড়ে। এবার আমরা যখন সামনে এগোচ্ছি তখন ইরানের খাতাম আল আনবিয়ার আইআরজিসির মুখপাত্র জুলফিকারি ভাই সাহেব আবারও সামনে এসেছেন এবং তিনি বলেছেন যে এখন যদি আমেরিকা আমাদের অবকাঠামোর উপর হামলা চালায় তবে আমরা পুরো অঞ্চলে, অর্থাৎ যত আরব দেশ আছে যেখানে যেখানে আমেরিকার বিনিয়োগ রয়েছে এবং আমেরিকার উপস্থিতি রয়েছে, সেখানে আগের মতোই হামলা শুরু করে দেব। জুলফিকারি ভাই সাহেব একটি বড় হুমকি এবং বড় কথা বলেছেন যে আমেরিকা যদি আমাদের উপর এভাবেই হামলা চালিয়ে যায় তবে এই যুদ্ধ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়বে। بسم الله الرحمن الرحیم. ماجراجویی‌ها و شرارت‌های مکرر آمریکا برای دخالت در مدیریت تنگه هرمز، امنیت منطقه، تجارت بین‌المللی و عبور و مرور کشتی‌های نفتکش و تجاری را به طور جدی به مخاطره انداخته. একটি তৃতীয় গ্রুপ রয়েছে, পিকেকে কুর্দিশ। আমেরিকা এবং ইসরায়েলের ইন্ধনে এরা শুরুর দিকে ইরানের উপর হামলা করেছিল বা করার চেষ্টাও করেছিল। তখন থেকে আজ পর্যন্ত ইরান থুতু দিয়ে এদের ভালো মতোই সাইজ করে দিচ্ছে, অনবরত পিটিয়ে তছ নচ করে দিচ্ছে। এখন প্রথম কথা হলো, পিকেকে লিডার যিনি, তিনি স্বীকার করেছেন যে আমরা যদি আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়তাম তবে ইরান আমাদের সবাইকে মিটিয়ে দিত। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের পর হোয়াইট হাউসও একই কথা বলছে। হোয়াইট হাউস জানিয়েছে যে ইরান আমাদের সাথে কথা বলার জন্য ছটফট করছে, ইরান আমাদের সাথে আলোচনা করতে চায়, কারণ ইরানের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কেউ হাসবেন না, একটু কমন সেন্স খাটান। আপনারা ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করেছেন, ইরানের টপ কমান্ডারকে হত্যা করেছেন, তখন ইরান কথা বলেনি, এখন কেন কথা বলবে? কথা বলার ইচ্ছে থাকলে ইরান 10 কদম পিছিয়ে গিয়ে গোপনে চুপিসারে কথা বলে নিত, ঝামেলা মিটে যেত। আজকের মূল বাস্তবতা হলো আমেরিকা হামলা করার সাথে সাথে ইরান পাল্টা জবাব দিচ্ছে। এখন হয়তো আপনাদের কাছে এমন খবর আসছে না যে ইরান 150টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বা 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কেন? কারণ ইরানকে এখন চীন এবং রাশিয়া নিখুঁত, একেবারে শতভাগ নিখুঁত তথ্য দিচ্ছে। ইরান আমেরিকার ঘাঁটিতে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়লে 2টি একদম সঠিক জায়গায় গিয়ে আঘাত হানছে। এটাই বাস্তব। আমি যা বললাম তার প্রমাণ দেখাবো না তা কিভাবে হয়? এই দেখুন ইরাকের স্যাটেলাইট ইমেজ। ইরাকে আমেরিকার যেখানে পেট্রিয়ট লঞ্চার ছিল তা আপনারা একটু দেখুন। ইরানের হামলায় সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটে এই যে কালো কালো অংশটি আপনাদের নজরে আসছে, এটি একটি বড় ধরনের ক্ষতি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরান যদি 4টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে সে 4টি একদম সঠিক ঠিকানায় গিয়ে আঘাত হানছে, একেবারে নিখুঁতভাবে আঘাত হানছে। এ কারণেই আমেরিকা চিন্তিত। আপনাদের কি মনে হয়, আরবরা কি আপনাদের কাছে সত্যি কথা বলবে? দুবাইয়ের ভেতরে বিস্ফোরণের খবর রয়েছে,
কিন্তু দুবাই তা অস্বীকার করেছে। তারা বলেছে এমন কিছুই হয়নি। ঠিক আছে, আমরাও মেনে নিলাম যে হয়তো বাজি ফুটেছে। আমেরিকার মাত্র 27% মানুষ মনে করেন যে ইরানের সাথে যুদ্ধ করা সঠিক, আর বাকি সবারই বক্তব্য হলো ইরানের সাথে এই যুদ্ধ ভুল হয়েছে। ওদিকে মাত্র 4 দিনে সৌদি আরবের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন সৌদি আরব হুতিদের সাথে মধ্যস্থতা করতে চাইছে, যাতে আলাপ আলোচনা করা যায় এবং তাদের উত্তেজনা কিছুটা কমে। তা না হলে এদিক থেকে হুতিরা বিসমিল্লাহ পড়বে, আর ওদিক থেকে ইরান তো ইন্না লিল্লাহ পড়ে রেখেছে। এবার একটি চমৎকার বিষয় শুনুন। এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি আপনাদের সবসময়ই জানাই। ইয়েমেন যখন সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, সৌদি আরবের এতটুকুও যোগ্যতা নেই যে তারা নিজেরা ওগুলো ঠেকাতে পারে। আমি তখনই মাথা চুলকাচ্ছিলাম। এখন রিপোর্ট সামনে এসেছে যে সেই 6টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে সৌদি আরবকে সাহায্য করেছে ইসরায়েল। এর মানে ইসরায়েল কোনো না কোনোভাবে সৌদি আরবের সাথে পুরোপুরি যুক্ত আছে, মিলেমিশে আছে। তাহলে আপনারা কার পক্ষে? আল ইহুদিদের পক্ষে, নাকি আপনারা আপনাদের খাঁটি ইমানের উপরে আছেন? সীমারেখা এখনও টানা রয়েছে। এক পাশে রয়েছে গাদ্দারি, বেইমানি আর ভণ্ডামি, অন্য পাশে রয়েছে মানবতা, দিনের অনুসারী এবং মানবতা প্রেমী ও ন্যায়পরায়ণ মানুষ। ওই পাশে ন্যায় ও দিনের পক্ষে থাকা কঠিন, আর এই পাশে গাদ্দারি ও ভণ্ডামির পক্ষে থাকাটা সহজ। এখন আপনাদের কবরে কোন ইমানটি নিয়ে যেতে হবে তা ভেবে নেবেন। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। এতে সৌদি আরবের আবারও কষ্ট লেগেছে আসসালামু এবং আলাইকুম। সৌদি আরব ইরানের এর হামলায় নিন্দা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিহত সৈন্যের সংখ্যা বাড়ছে। গতকাল 2 জন সৈন্য জর্ডানে নিহত হয়েছিল এই সংবাদ দিয়েছিল। গুরুতর আহত ছিল আরো 4 জন। এবার সেখান থেকে আরো একজন নিহত হয়েছে। এই মুহূর্তে আমেরিকার নিহত সৈন্যের সংখ্যা 3 জন, তবে সংখ্যাটি আরো বাড়তে পারে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের মিসাইল হামলায় আহত কয়েকজনকে প্লেনে করে যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে। তাদের অবস্থা সাংঘাতিক। যুক্তরাজ্য নেওয়া পর্যন্ত তারা জীবিত থাকবে কিনা সেটা নিয়েও আশঙ্কা ছিল। তার মধ্যে আরো একজন সৈন্য নিহতের সংবাদ পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্রের এই নিহত সেনাদের সংবাদ ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া পড়েছে যুক্তরাষ্ট্রে। অল্প সুখেই কাতর হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে কালকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার নিহত সেনাদের ব্যাপারে আপনি কি বলবেন? ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ ছিল অত্যন্ত ম্রিয়মাণ। তিনি বলছেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, সত্যি এটি খুব মর্মান্তিক একটি ঘটনা। এমন ঘটনা ঘটায় আমরা দুঃখিত। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিল। জর্ডান কি আমেরিকার অংশ? জর্ডানে এসে কোন দেশের সেবা করছিল? আমেরিকার সৈন্যরা ইসরায়েলের পাহারা দিচ্ছিল। আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় আমেরিকান সেনাদের কাজ ইসরায়েলের পাহারা দেওয়া। ইসরায়েলের চকিদারি করতে যে 3 সেনা হারিয়েছে, কিন্তু যারা আহত তাদের অবস্থাও খুব একটা সুবিধার নয়। এই সংখ্যাটা আরো বাড়বে বলেই আশঙ্কা। তবে আমেরিকা একসাথে সবার সংখ্যা হয়তো প্রচার করবে না। ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে, মানুষের ক্ষোভ কমলে আসল সংখ্যাটা প্রকাশ করবে। তবে শুধুমাত্র জানের ক্ষতি নয়, মালের ক্ষতিও হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডানের ঘাঁটিতে হামলায় আমেরিকান সেনা নিহতের পাশাপাশি আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের নতুন সংবাদ এসেছে। একটা নয়, একাধিক। কয়টা সেই সংখ্যাটা কিন্তু এক্স্যাক্টলি সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে না। তারা শুধু বলছে যে একাধিক আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। শুধু একটা মার দিয়ে ইরান যে খেলা দেখিয়েছে, ইরান আজকে আরো বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের জেনারেল আলী আব্দুল্লাহ তিনি আজকে আমেরিকার উদ্দেশ্যে একটি বড় ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের মেজর জেনারেল আলী আব্দুল্লাহিল, যিনি ইরানের খাতামুল আম্বিয়া কমান্ডের প্রধান, তিনি বলেছেন, যদি আমেরিকা বাড়াবাড়ি করে তাহলে আমরা আমেরিকাকে এমন জবাব দেব যেটা আমেরিকার কল্পনার বাইরে। আমেরিকা কোনো ধরনের অন্যায় হামলা চালায় তাহলে এমন কঠিন জবাব তারা পাবে যা তারা ভাবতেও পারে না। তিনি বলেন, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি তারা সম্পূর্ণ অনুগত। দেশের ঐক্য ও বিপ্লবের আদর্শ তারা সর্বদা রক্ষা করেন।
তার ভাষায় আমেরিকাকে এত বড় ক্ষতি বহন করতে হবে যে দ্বিতীয় তৃতীয় ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল ব্যাপক একটি হামলার শিকার হওয়ার পর নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিয়েছে। তবে অষ্টম দিনের মতো আমেরিকা আবারও ইরানে হামলা চালিয়েছে। আমাদের কাছে আল জাজিরার বরাতে যে সংবাদ এসেছে তাতে ইরানের উপকূলীয় অঞ্চলের কিছু এয়ার ডিফেন্স ফেসিলিটি, মেরিটাইম ক্যাপাবিলিটি এবং মিসাইল ড্রোন স্টোরেজে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তবে ইরানও সাথে সাথেই পাল্টা জবাব দিয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে কুয়েতে, কুয়েতের আলী আল সালেম এবং ক্যাম্প আল আদ্রিতি। সেখানে আমেরিকান এয়ার ডিফেন্স রাডার এবং গোলাবারুদের ঘাঁটিকে টার্গেট করে ইরান বড় ধরনের লার্জ স্কেল ড্রোন অ্যাটাক চালিয়েছে। এখন হামলার পরপর ক্ষয়ক্ষতি নিয়ে উভয় পক্ষ হিসাব নিকাশ করছে। ইরান স্পষ্ট মেসেজ দিয়েছে যে তাদের দেশে কোনো হামলা জবাববিহীন থাকবে না, এবং ইরানের জেনারেলের আজকের বক্তব্যে এটি স্পষ্ট হয়ে গিয়েছে আমেরিকা যদি আরো সামনে বেরোয়, ইরাকে যে মারটা আমেরিকা খেয়েছে তার চেয়েও বড় মার আমেরিকার জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত এই যুদ্ধ শুধু সামনের দিকে এগুচ্ছে। অনেকেই মনে করছে এই মুহূর্তে যুদ্ধটাকে বন্ধ করা না গেলে এর ক্ষয়ক্ষতি অকল্পনীয় লেভেলে চলে যেতে পারে। ইরান বলছে তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং তারা তাদের মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে। নেতানিয়াহুর জন্য ইরান যুদ্ধটা যেমন নির্বাচনে জয়লাভের একটা কৌশল, আমেরিকার প্রেসিডেন্টের জন্য মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের একটি ক্যাম্পেইন, কিন্তু ইরানের জন্য এটা বাঁচা মরার লড়াই, এটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই। এবং ইরান ছোট্ট একটা মেসেজ দিয়েছে জর্ডানে, তাতেই মার্কিন প্রেসিডেন্টের মুখ অন্ধকার হয়ে গিয়েছে। মাত্র 3 জন, এটার পাশে যদি আরো কয়েকটা সৈন্য যোগ হয় ভবিষ্যতে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যে চোরাবালি তৈরি হবে মধ্যপ্রাচ্যে, সেখান থেকে এত সহজে বের হতে পারবে না। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি এবার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটো সংবাদ দেব। বাংলাদেশ সীমান্তে শিলিগুড়ি করিডোরে হঠাৎ ভ্রমণে এসেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ। অমিত শাহ এর আগে গুজরাটের, নরেন্দ্র মোদীকে কি জানি বলে, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নরেন্দ্র মোদীর ডান হাত ছিল অমিত শাহ, যার বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। পরবর্তীতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেও অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় 2 দফা। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে অমিত শাহের মূল ম্যাজিক হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অমিত শাহ মোদীকে অনেকগুলো নির্বাচনে জয়লাভের ক্যারিশমা দেখিয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গ বিজয়েও অমিত শাহের ভূমিকা রয়েছে। অমিত শাহর পরিকল্পনায় 91 লক্ষ মুসলিম ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সকল কাগজপত্র থাকার পরেও সুপ্রিম কোর্টে যেও মুসলিম ভোটাররা ভোটাধিকার ফিরে পায়নি। এটা হলো অমিত শাহর কারসাজি। যেই আসনগুলোতে মুসলমান ভোটাররা ভোট দিলে নির্ধারিত হবে কে জয়লাভ করবে, সে আসনগুলি থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। ভারতের জন্মসূত্রে নাগরিক হওয়ার পর, 1000 বছর ধরে ভারতের নাগরিক হওয়ার পর ভারতের মুসলমানদেরকে ভোট দিতে দেয়া হয়নি। তারপর ভারতের মুসলমানদেরকে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশের সীমান্ত দিয়ে। এবার বাংলাদেশের সীমান্ত এলাকায়, শিলিগুড়ির গাছতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে মিটিং করেছে অমিত শাহ। পাশে ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে 77 কোটি রুপির নতুন বাজেট দেয়া হয়েছে বিএসএফ কে। তার মধ্যে 4 কিলোমিটার বর্ডারে কাঁটাতারের বেড়া দেয়া সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের দাদাদের ধুতি কিছুটা গরম হয়ে গিয়েছে। তারা টেনশনে আছে চীন এবং বাংলাদেশের মাঝখানের এই চিকেন নেককে নিয়ে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5 দিনের সফরে তুরস্কে এসেছেন। 5 দিনের ওয়েলকাম, স্বাগতম, হুশ গেলদিনিস। হুশ গেলদিনিস হলো তুর্কিশ ভাষায় স্বাগতম। তুরস্ক থেকে আমরা বাংলাদেশের সেনাপ্রধানকে স্বাগত জানাই। 5 দিনের এই সফরে বাংলাদেশের সেনাপ্রধান সাক্ষাৎ করবেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে, তুরস্কের সেনাপ্রধানের সাথে, তুরস্কের মিলিটারি অফিসারদের সাথে, সেই সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো ভ্রমণ করবেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা ধরনের কথা থাকলেও ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে তুরস্ককে অত্যন্ত পছন্দ করে। তুরস্কের প্রতি একটি অন্যরকম দুর্বলতা রয়েছে ওয়াকারুজ্জামানের। বাংলাদেশ মিলিটারি সোর্সে এই তথ্য আমরা জানি এবং তুরস্ক থেকে সামরিক প্রযুক্তি সংগ্রহ করতে বাংলাদেশ সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা জানবেন যে ইতিমধ্যে তারেক রহমানের জেলা বগুড়াতে তুরস্কের সহযোগিতায় একটি সামরিক সশস্ত্র ড্রোন কারখানা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের বাইকার কোম্পানির বাইরাক্তার ড্রোন তৈরি হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এই ড্রোনগুলো তৈরি হলে বাংলাদেশের বর্ডার থেকে একটা ড্রোন আকাশে উঠলে 200 কিলোমিটার দূর থেকে সুস্পষ্ট দেখতে পারবে বিএসএফ কি করে। 200 কিলোমিটার অনেক। পশ্চিমবঙ্গ কিন্তু খুব চিকন একটা জায়গা, বেশিরভাগ জায়গা খুবই সংকীর্ণ, শিলিগুড়ি করিডোরের মতো। পশ্চিমবঙ্গের নিচের দিকের জায়গাটা সুন্দরবন বরাবর, পেটটা কিছুটা মোটা, কিন্তু বাকিটা চিকন। বাংলাদেশের সীমান্ত এলাকায় রাজশাহীতে, চাঁপাই নবাবগঞ্জে, দিনাজপুরে একটা আকিঞ্জি ড্রোন কিংবা বাইরাক্তার ড্রোন আকাশে উঠলেই ফকফকা দিনের আলোর মতো রাতের বেলা বিএসএফ এর সকল কর্মকাণ্ড দেখা যাবে। তুরস্কের ড্রোনগুলোর যে ক্যামেরা খুবই হেভি, নাইট ভিশন যে ক্যামেরাগুলো রয়েছে। সেনাপ্রধানের এই 5 দিনের তুরস্ক সফর একটা ঐতিহাসিক সফর। এর আগে কোন সেনাপ্রধান 5 দিনের জন্য তুরস্কে এসেছেন বলে আমার জানা নেই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, চুক্তির সম্ভাবনা রয়েছে। তুরস্কের কাছ থেকে কি চান, বাংলাদেশের নিরাপত্তার জন্য কি প্রয়োজন। এই মুহূর্তে তুরস্ক শুধু মুসলিম বিশ্বের নয়, ন্যাটোর মধ্যে অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ। বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করতে পারে, এরকম অনেক কিছু রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এয়ার ডিফেন্স। তুরস্ক 47টি এয়ার ডিফেন্স ইউনিটকে একসাথে নিয়ে স্টিল ডোম তৈরি করেছে এবং সেই স্টিল ডোমের মধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে শর্ট রেঞ্জ, মিডল রেঞ্জ, লং রেঞ্জের মিসাইল। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাকারবারি এবং শত্রুতামূলক তৎপরতাকে রুখে দেওয়ার জন্য আমাদের এন্টি ড্রোন সিস্টেম